এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি। গাজায় ইসরায়েলের হামলায় এক রাতে নিহত 51। কোনো কূটনৈতিক চালে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এলো ভারত ও পাকিস্তান। গাজায় পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সাময়িক সীমা মেনে নিতে আগ্রহী ইরান। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন, সন্দেহভাজন আটক। নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ও নিখোঁজ একাধিক সেনা। যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুই দেশ। যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলেছে, ভবিষ্যতে নয়াদিল্লি আবার আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। টানা 4 দিন পাল্টাপাল্টি হামলার পর 10 মে বিকেলে যুদ্ধবিরতিতে একমত হয় দুই দেশ। পেহেলগামের ওই হামলায় ইসলামাবাদের মদদ ছিল বলে অভিযোগ নয়াদিল্লির, তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। যুদ্ধবিরতি চললেও দুই দেশের পাল্টাপাল্টি হুমকি থেমে নেই। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না। এরপর মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোদীর দেওয়া উস্কানিমূলক ও উত্তেজনাকর বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার মধ্যে এমন বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, যুদ্ধবিরতির পর মঙ্গলবার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজায় ইসরায়েলের হামলায় এক রাতেই নিহত 51। গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসা কর্মীদের সূত্রে তথ্য জানা গেছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই উত্তর জাবালিয়ার বাসিন্দা। এদিকে সৌদি আরব সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজার সংঘাত দ্রুত অবসানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা কোনো পরিস্থিতিতেই যুদ্ধ থামাবো না। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 52,908 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে 1,19,721 জন। তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে। তারা বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। কোন কূটনৈতিক চালে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে থেকে সরে এলো ভারত ও পাকিস্তান? প্রায় 3 সপ্তাহ ধরে চলা উত্তেজনার জেরে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকে শুরু হওয়া সবচেয়ে তীব্র লড়াই চরম আকার ধারণ করে। বিশ্বের অন্যতম জনবহুল অঞ্চলটির আকাশে শুরু হয় যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা। পাকিস্তানের কর্মকর্তারা জানান, শীর্ষ পারমাণবিক নীতি নির্ধারণী কমিটির জরুরি বৈঠক আহ্বান করবেন তারা। রাত 2টা থেকে ভোর সংকটময় 8 ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের 3টি বড় বিমান ঘাঁটি ও একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে নূর খান বিমান ঘাঁটিও ছিল। এটি আহমদ সুবহানের মতো সাধারণ মানুষের বাড়িঘরে ঘেরাও ও রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে অবস্থিত। প্রথম বিস্ফোরণের পর আহমদ সুবহান ও তার স্ত্রী 3 সন্তানকে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন, আমরা তখনও ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি ঘটেছে। এর মধ্যেই আরেকটা বিস্ফোরণ হলো। হামলার সুনির্দিষ্ট সময় তিনি এখনো স্পষ্ট মনে রেখেছেন, কারণ ঠিক তখনই তিনি ফোন করতে যাচ্ছিলেন। শনিবারের ঘটনাবলীর সূত্রপাত হয়েছিল এক সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নিয়ে। তবে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দেওয়ার পর এ আশঙ্কা দূর হয়। রয়টার্স যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের 14 জন কর্মকর্তার সাক্ষাৎকার এবং 3 দেশের রাজধানী থেকে প্রকাশিত সরকারি বিবৃতি পর্যালোচনার ভিত্তিতে এ তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। এসব সূত্র তুলে ধরে কিভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শত্রুতাপূর্ণ পরিস্থিতি দ্রুত বিপজ্জনক রূপ ধারণ করে। সঙ্গে পর্দার আড়ালে জোরালো কূটনৈতিক তৎপরতা চলে। এই তৎপরতায় যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নেয়। আহমদ সুবহান ও নাম প্রকাশ না করার শর্তে 2 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, নূর খান বিমান ঘাঁটিতে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়।
গাজায় পূর্ণশক্তিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দেশটির সেনাবাহিনী আগামী কয়েক দিনের মধ্যেই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করবে। তার দপ্তর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। তিনি আরো বলেন, যুদ্ধ থামানোর কোনো পরিস্থিতি হবে না, সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে আন্তর্জাতিকভাবে নিন্দিত এই পরিকল্পিত বৃহত্তর অভিযান গাজার অধিকাংশ বাসিন্দাকে বাস্তুচ্যুত করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সাময়িক সীমা মেনে নিতে আগ্রহী ইরান। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সাময়িক সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো এমন সুনির্দিষ্ট বিষয়ে পৌঁছায়নি। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কথা জানিয়েছেন। এর আগে তেহরান ও ওয়াশিংটন রবিবার তাদের চতুর্থ দফা পারমাণবিক আলোচনা করে, যা গত মাসে শুরু হয়েছিল। একই সঙ্গে 2018 সালে যুক্তরাষ্ট্র 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এটি ছিল তাদের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। সংবাদ সংস্থা তাসনিম উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচির উদ্ধৃতি দিয়ে বলেছে, এটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা সমৃদ্ধকরণের স্তর ও পরিমাণে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে পারি। আমরা এখনো সমৃদ্ধকরণের স্তর ও পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনায় যাইনি। ইরান বর্তমানে 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% সীমার অনেক উপরে। তবে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মান 90%-এর নিচে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন, সন্দেহভাজন আটক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, স্থানীয় সময় ভোররাতে লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর এই ঘটনাটিকে কেন্দ্র করে 21 বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার। এই ধরনের হামলা যুক্তরাজ্যের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিরল নয়। নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ও নিখোঁজ একাধিক সেনা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের হামলায় দেশটির সেনাবাহিনীর একাধিক সদস্য নিহত ও নিখোঁজ হয়েছেন। সোমবার ভোরে 153তম টাস্ক ফোর্স ব্যাটালিয়নের একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে 2 জন নিরাপত্তা সূত্র। বছরের শুরু থেকে বোকো হারাম ও এর থেকে আলাদা হওয়া ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ায় আবারও বড় ধরনের জঙ্গি প্রত্যাবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। এসব গোষ্ঠী সশস্ত্র ড্রোন এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেনা সদস্য বলেন, আমাদের অনেক সেনাকে তারা হত্যা করেছে এবং অনেককে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে। নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অনিয়েচি অ্যাপোলোনিয়া আনেলে বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং প্রতিরক্ষা সদর দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে এখনো প্রতিরক্ষা সদর দপ্তর কোনো মন্তব্য করেনি। সামরিক বাহিনীকে সহায়তাকারী বেসামরিক সংস্থা সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সেস এক সদস্য জানান, জঙ্গিরা সেনাদের গুলি ও গোলাবারুদ লুট করেছে এবং মাইন প্রতিরোধী সাঁজোয়া যানগুলো পুড়িয়ে দিয়েছে।